কাদের মোল্লার ফাঁসি কার্যকরের প্রতিবাদে কাল জামায়াতের হরতাল। আজও বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর। নোয়াখালী ও নীলফামারীতে নিহত 6। সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী 151 জন। গণতন্ত্রের জন্য আত্মবিধ্বংসী বিএনপি, জাতীয় পার্টি নিয়ে এখনো টানাপোড়েন। সমঝোতার ভিত্তিতে প্রার্থী প্রত্যাহার করার কারণেই অনেকেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন বললেন প্রধানমন্ত্রী। আসসালামু আলাইকুম, লুবনা রহমান আমন্ত্রণ জানাচ্ছি রাত 9টার 21 সংবাদে। কাদের মোল্লার ফাঁসি কার্যকর করার প্রতিবাদে ডাকা রোববারের সকাল সন্ধ্যা হরতালের সমর্থনে শনিবার রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করেছে জামাত ও শিবিরের কর্মীরা। নোয়াখালীতে পুলিশের সঙ্গে সংঘর্ষে 3 জন নিহত সহ গুলিবিদ্ধ হয়েছে 15 জন। এদিকে নীলফামারী 2 আসনের এমপি আসাদুজ্জামান নূরের গাড়ি বহরে হামলার ঘটনায় আওয়ামী লীগ কর্মীদের সঙ্গে সংঘর্ষে সিদ্দিকুর রহমান, যুবলীগ কর্মী ফরহাদ হোসেন ও খোরশেদ নামে 3 জন নিহত হয়েছে। রাজধানীতে মিছিল থেকে গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রতিনিধিদের এবং হাকিম মোড়লের সহায়তায় আসিফ সুমিতের রিপোর্ট। হরতালের আগের দিন দেশের বিভিন্ন স্থানে মিছিল করে জামাত শিবির কর্মীরা। নোয়াখালীর কোম্পানিগঞ্জের বসুরহাটে মিছিল বের করে শিবির। সে সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে 3 জন নিহতের দাবি করে তারা। তবে পুলিশের দাবি নিহত হয়েছে 2 জন এবং গুলিবিদ্ধ হয়েছে পুলিশ সহ 15 জন। নীলফামারীর রামগঞ্জে সংসদ সদস্য আসাদুজ্জামান নূরের গাড়ি বহরে বাধা দেয় 18 দলের নেতাকর্মীরা। সে সময় আওয়ামী লীগ ও পুলিশের সঙ্গে 18 দলের নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে স্থানীয় কৃষক লীগ নেতা খোরশেদ আলম চৌধুরী সহ নিহত হয় 3 জন। আহত হয় আরও অর্ধশতাধিক। জয়পুরহাটের হিসমি এলাকায় আগুন দেয়া হয় ট্রাক ও অটোরিকশায়। ভাঙচুর করা হয় বেশ কয়েকটি যানবাহন। সিলেট নগরীর মদিনা মার্কেট সহ বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ও রাস্তায় আগুন দেয় শিবির কর্মীরা। নারায়ণগঞ্জের চাষারা এলাকায় মিছিল থেকে পুলিশ ফাঁড়িতে পেট্রোল বোমা ছুড়ে আগুন দেওয়ার ঘটনা ঘটে। সে সময় কয়েকটি যানবাহন ভাঙচুর করে সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। এদিকে শনিবার সকালে রাজধানীর মগবাজার চৌরাস্তায় মিছিল বের করে হাতিরঝিল রেল ক্রসিং এ এসে গাড়ি ভাঙচুরের চেষ্টা চালায় জামাত শিবির কর্মীরা। সে সময় কয়েকটি ককটেলের বিস্ফোরণও ঘটানো হয়। বিজয়নগর এলাকায় হরতালের সমর্থনে মিছিল থেকে নাশকতার চেষ্টা করলে গুলি ছোড়ে পুলিশ। যাত্রাবাড়িতে হরতালের সমর্থনে মিছিল শেষে রাস্তায় আগুন দেয়া হয়। ধুলাইখালে হরতালের সমর্থনে মিছিল বের করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিবির। সে সময় মিছিল থেকে কয়েকটি ককটেল বিস্ফোরিত হয়। আসিফ সুমিত, 21 টেলিভিশন, ঢাকা। 10ম জাতীয় সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে 151 জন। এর মধ্যে আওয়ামী লীগের 127 জন, জাতীয় পার্টির 18, জাসদের 3, ওয়াকার্স পার্টির 2 এবং জাপা মঞ্জুর 1 জন প্রার্থী রয়েছেন। এর আগে 149টি আসনের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। ঢাকা মহানগরে 15টি আসনের মধ্যে 7টিতে একক প্রার্থী থাকায় প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে 8টিতে। এদিকে নির্বাচন কমিশনার হাফিজউদ্দিন বলেছেন, এমন কোনো আইনি জটিলতা সৃষ্টি হয়নি যার জন্য নির্বাচন স্থগিত করতে হবে। প্রতিনিধিদের সহায়তায় রিপোর্ট করছেন মঞ্জুর মিলন। 18 আসনে 2 জন। ঘোষিত তফসিল অনুযায়ী 10ম জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে। এর মধ্যে এবারই প্রথম রেকর্ড সংখ্যক আসনে প্রতিদ্বন্দ্বী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন প্রার্থীরা। ঢাকার 8টি আসনে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। জনাব মোস্তফা জালাল মহিউদ্দিন, উনি আওয়ামী লীগের, বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী, উনি পাচ্ছেন নৌকা।
জনাব কামাল আহমেদ মজুমদার, উনি বাংলাদেশ আওয়ামী লীগ, উনি নৌকা পাচ্ছেন। ঢাকা 6 ও 7 আসনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা স্বতন্ত্র হিসেবে হাতি প্রতীক পেয়ে জয়ের ব্যাপারে আশা প্রকাশ করেছেন। কুমিল্লার 11টি আসনের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। 4টিতে আওয়ামী লীগের এবং 2টিতে জাতীয় পার্টির একক প্রার্থী থাকায় 5 আসনে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। কুড়িগ্রাম 2 এবং 3 আসনে জাতীয় পার্টির একক প্রার্থী থাকায় 2টি আসনে 6 প্রার্থীকে প্রতীক বরাদ্দ দিয়েছে জেলা রিটার্নিং অফিসার। নেত্রকোনার 5টি আসনের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে 3টিতে। নেত্রকোনা 4 এবং 5-এ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে আওয়ামী লীগের প্রার্থীরা। এছাড়া সারা দেশে অন্যান্য প্রার্থীদেরও প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। মঞ্জুর মিলন, 21 টেলিভিশন, ঢাকা। বিনা প্রতিদ্বন্দ্বিতায় এত প্রার্থীর বিজয় গণতন্ত্র ও নির্বাচনের জন্য আত্মবিধ্বংসী বলে মনে করছে প্রধান বিরোধী দল বিএনপি। গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান নির্বাচন কমিশনকে ফরমাইশি কমিশন আখ্যা দিয়ে এক ব্যক্তির ইচ্ছা অনিচ্ছাকে প্রাধান্য দিয়ে সংসদ নির্বাচনের নামে প্রহসনের নাটক মঞ্চস্থ করছে বলে অভিযোগ করেন। আকবর হোসেন সুমনের রিপোর্ট। গণমাধ্যমে প্রচারিত সংবাদের বরাত দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এক সংবাদ সম্মেলনে সংসদীয় আসন বণ্টন নিয়ে সমালোচনা করেন। প্রধান রাজনৈতিক দলগুলো বাদ দিয়ে নির্বাচনের নামে প্রহসন হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। কেবলমাত্র এক ব্যক্তির ইচ্ছা অনিচ্ছাকে প্রাধান্য দিয়ে নির্বাচন কমিশন আগামী জাতীয় সংসদ নির্বাচনের নামে এক প্রহসনের নাটক মঞ্চস্থ করছে। যারা ইতিপূর্বে জামানত হারিয়েছেন তারাও বিজয়ী হয়ে গেছেন। দেশের প্রধান রাজনৈতিক দলসমূহ নির্বাচনী প্রহসন বর্জন করার ফলে প্রকৃতপক্ষে নির্বাচনের নামে যা হচ্ছে তার যাই হোক নির্বাচন নয়। জাতীয় পার্টিকে সম্ভাব্য বিরোধী দল উল্লেখ করে দলটির জন্য আসন বরাদ্দের বিষয়টি হাস্যকর এবং গণতন্ত্রের জন্য আত্মবিধ্বংসী বলে মনে করেন তিনি। বিশ্বের কোথাও সরকারি দল সম্ভাব্য বিরোধী দলের জন্য আসন বরাদ্দ করে বলে আমাদের জানা নেই। এমন হাস্যকর ঘটনা গণতন্ত্র এবং নির্বাচনের জন্য শুধু মর্মান্তিক নয়, আত্মবিধ্বংসী। ক্ষমতাসীন সরকারের জন্য অনিবার্যভাবে এটা আত্মবিধ্বংসী হতে বাধ্য। এদিকে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনায় সরকারের নির্বাচন প্রক্রিয়া দলীয় স্বার্থ রক্ষার ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। গণতন্ত্রের নামে আপনারা এই দেশে সন্ত্রাস চালিয়েছেন। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। দর্শক, এই মুহূর্তে গুলশানে বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়ার বাসভবনের সামনে আছেন আমাদের সহকর্মী জসিম জুয়েল। তিনি জানাচ্ছেন সেখানকার সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ দর্শক, এই মুহূর্তে আমি অবস্থান করছি বিরোধী দলের নেতা বেগম খালেদা জিয়ার চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ের সামনে। দর্শক, বিরোধী দলের নেতা বেগম খালেদা জিয়া কিছুক্ষণ আগে অর্থাৎ 8টার কিছু পরে তার এই রাজনৈতিক কার্যালয়ে প্রবেশ করেন। আপনারা জানেন যে গত 2 সপ্তাহ অবরোধ কর্মসূচির ফলে কিন্তু তিনি এই রাজনৈতিক কার্যালয়ে তার নিয়মিত অফিস করতে পারেননি। প্রায় 2 সপ্তাহ পরে কিন্তু আজ এই রাজনৈতিক কার্যালয়ে তিনি এসেছেন এবং আমরা যেটা লক্ষ্য করলাম যে বেশ কিছু নেতা কর্মী এখানে উপস্থিত আছেন। অন্যান্য দিনে আমরা যেমনটি দেখি না, আজ কিন্তু আমরা মহিলা দল, স্বেচ্ছাসেবক দল, যুব দল, ছাত্র দল সহ বিভিন্ন দলের নেতা কর্মীদের কিন্তু উপস্থিত এখানে আমরা লক্ষ্য করছি। এছাড়া সিনিয়র নেতাদের মধ্যে AR গনি সাহেব এখানে উপস্থিত আছেন। তবে দর্শক, এর আগে কিন্তু বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান একটি সংবাদ সম্মেলন করেন এবং সেই সংবাদ সম্মেলনে তিনি নির্বাচন কমিশনের সমালোচনা করেন। সেখানে তিনি বলেন যে 1.5 শতাধিক প্রার্থী কোন রকম প্রতিদ্বন্দ্বী না থাকার ফলে যে নির্বাচিত হয়েছে এটা আসলে বাংলাদেশের ইতিহাসে একটি নজিরবিহীন ঘটনা। এই ঘটনায় তিনি তীব্র নিন্দা জানান। এছাড়া তিনি আরো একটি তথ্য সেখানে দিলেন, যেটা যে গত 1 মাসে কিন্তু বিরোধী দলের প্রায় 3 শতাধিক নেতা কর্মীকে গ্রেপ্তার এবং নিখোঁজ হয়েছে, এরও তিনি তীব্র নিন্দা জানান। তো দর্শক, গুলশানে বিরোধী দলের নেত্রীর কার্যালয়ের সবশেষ খবর হলো বিরোধী দলের নেত্রী কার্যালয়ে অবস্থান করছেন এবং হয়তোবা নেতাকর্মীদের সাথে তিনি অনানুষ্ঠানিকভাবে আলাপ আলোচনা বা শুভেচ্ছা বিনিময় করতে পারেন, তবে সেটা অবশ্যই আনুষ্ঠানিকভাবে নয়। আনুষ্ঠানিকভাবে আসলে এখানে তার কোনো আজ প্রোগ্রাম নেই। তো দর্শক, এই ছিল এখানকার সবশেষ খবর। জসিম, আপনাকে ধন্যবাদ।
নির্বাচনে অংশ নেয়া বা না নেয়া নিয়ে এখনও টানাপোড়েনে জাতীয় পার্টি। মনোনয়ন প্রত্যাহার না করা জাতীয় পার্টির প্রার্থীরা নির্বাচনে অংশ নেবেন। দলের জ্যেষ্ঠ প্রেসিডিয়াম সদস্য রওশন এরশাদের সঙ্গে সিনিয়র কয়েকজন নেতা বৈঠকের পর এমন কথাই বললেন দলের দপ্তর সম্পাদক তাজুল ইসলাম। তবে এরশাদ 10ম জাতীয় সংসদ নির্বাচনে যাচ্ছে না বলে দাবি করেছেন দলের চেয়ারম্যানের উপদেষ্টা ববি হাজ্জাজ। নিজেকে এরশাদের মুখপাত্র বলেও দাবি করেন তিনি। সুস্মিতা আনোয়ারের রিপোর্ট। অনেক ধরনের কথাবার্তা ভাসছে, অনেক ধরনের কথাবার্তা হচ্ছে। শনিবার বিকেলে গুলশানের নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির চেয়ারম্যানের বিশেষ উপদেষ্টা ববি হাজ্জাজ দাবি করেন এরশাদ নির্বাচনে যাচ্ছেন না, অথচ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন বলে বিভ্রান্ত করা হচ্ছে। ববি হাজ্জাজ আরও বলেন এই নির্বাচনে কোনো গণতান্ত্রিক শক্তি ক্ষমতায় যেতে পারে বলে মনে করেন না এরশাদ, আর তাই তিনি নির্বাচন বর্জন করেছেন। উনি ইলেকশনে পার্টিসিপেট করবেন না, উনার নেতৃত্বে উনার পার্টি ইলেকশনে পার্টিসিপেট করবে না, সেটা খুব পরিষ্কারভাবে উনি বলে দিয়েছেন। তারপর তো এই প্রশ্নটাও আসার কথা, উনি মানেন কি মানেন, উনি তো বলে দিয়েছেন ক্লিয়ারলি, বারবার বলে যাচ্ছেন ক্লিয়ারলি। এর আগে দুপুরে রওশন এরশাদের বাসায় দীর্ঘ বৈঠকে বসেন দলের সিনিয়র নেতারা। প্রায় 3 ঘণ্টা বৈঠকের পর তাজুল ইসলাম সাংবাদিকদের জানান জাতীয় পার্টির যেসব প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করেননি তারা নির্বাচনে অংশ নেবেন। এ সময় দলের চেয়ারম্যান হিসেবে এরশাদি দায়িত্ব পালন করবেন বলেও জানান তিনি। না ভাই, এটা জানি না কে কি বলছেন। যদি নমিনেশন পেপার সকলে জমা দিয়েছে, নমিনেশন পেপার দেওয়া মানে আপনি নির্বাচনে যাওয়া। কেউ যদি বলে যে আমি নির্বাচনে যাচ্ছি না, নমিনেশন পেপার জমা দিয়েছেন, উইথড্র করেন নাই, তাহলে মানেটা কি? মানেটা আপনি নির্বাচনে যাচ্ছেন। তো 300 সিটে 299 সিটে আমরা নমিনেশন জমা দিয়েছি। পরবর্তী সময় যে সিদ্ধান্ত এটা কতটুকু কার্যকর হয়েছে না হয়েছে এই আমরা এখন পর্যন্ত ফিডব্যাক দিচ্ছি না। সুস্মিতা আনোয়ার, 21 টেলিভিশন, ঢাকা। দর্শক, গুলশানে জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ববি হাজ্জাজের অফিসের সামনে আছেন আমাদের সহকর্মী মিরাজ মিজু। তিনি জানাচ্ছেন সেখানকার সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ লুবনা। আমি এখন দাঁড়িয়ে আছি গুলশানে জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদের বিশেষ উপদেষ্টা ববি হাজ্জাজের অফিসের সামনে। আমরা যখন রওশন এরশাদের বাড়ির সামনে দাঁড়িয়েছিলাম, সেখানে আপনি জানেন যে একটি সংবাদ সম্মেলন হওয়ার কথা ছিল, কিন্তু অনিবার্য কারণে কি কারণে ঠিক সংবাদ সম্মেলনটি কিন্তু শেষ পর্যন্ত আর হয়নি। ঠিক তেমন সময় কিন্তু আমরা শুনতে পাই যে ববি হাজ্জাজকে গ্রেপ্তার হতে পারে, এরকম একটি গুজব কিন্তু ছড়িয়ে পড়ে। এবং আমরা ববি হাজ্জাজের বাড়ির সামনে আপনি দেখতে পাচ্ছেন যে আমরা দাঁড়িয়ে আছি, পিছনের এই বাড়িটিতেই তার অফিস। তাকে কিন্তু অফিসে পাওয়া যায়নি এবং আমরা কোনো সত্যতা পাইনি যে আসলে তিনি গ্রেপ্তার হচ্ছেন কিনা। এদিকে আমরা দলের নেতা কর্মীদের সাথে কথা বলেছি, তারা কিন্তু একটি অভিযোগ করেছেন যে দলের মহাসচিব রুহুল আমিন হাওলাদারকে সকাল থেকেই পাওয়া যাচ্ছে না, অর্থাৎ তার বাড়িতে অফিসে তাকে পাওয়া যায়নি এবং আমরা তার ফোনে বারবার চেষ্টা করেছি, তার ফোনটি কিন্তু বন্ধ হয়েছে। ফলে এই দলটির বর্তমানে অবস্থা কিবা কি ঘটতে যাচ্ছে এই বিষয়টি কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত না। অর্থাৎ দলের মহাসচিব যেমন তাকে পাওয়া যাচ্ছে না, আসলে কোন দিকে তারা যাবেন, তারা কি নতুন যে সরকার হচ্ছে কিংবা যে পদ্ধতিতে নির্বাচন হচ্ছে তার মধ্যে থাকবেন কিনা, দলের শেষ সিদ্ধান্ত কি রয়েছে, কিংবা একটা অংশ আদৌ ভেঙে গিয়ে নতুন কোনো মেরুকরণ হচ্ছে কিনা, এই বিষয়গুলো কিন্তু এখন পর্যন্ত ঘোলাটে। এবং আমি প্রথম যেটি দিয়ে শুরু করেছিলাম যে ববি হাজ্জাজকে কিন্তু গ্রেপ্তারের একটি বিষয় আমরা শুনেছিলাম গুজব, কিন্তু আমরা কিন্তু এর কোনো সত্যতা এখন পর্যন্ত পাইনি। তো আমরা যদি কোনো বিষয় পাই যে তিনি গ্রেপ্তার হচ্ছেন কিংবা তিনি গ্রেপ্তার হননি, আমরা পরবর্তীতে তা আপনার মাধ্যমে জানিয়ে দেব। এই ছিল আমার কাছে গুলশান এলাকার সর্বশেষ খবর। আমরা ফিরছি মূল স্টুডিওতে। মিরাজ, আপনাকে ধন্যবাদ। পরবর্তীতে আবারও আমরা আপনার সাথে যোগাযোগের চেষ্টা করব। শান্তি রক্ষায় সমঝোতার ভিত্তিতে প্রার্থিতা প্রত্যাহার করার কারণে অনেকগুলো আসনের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন বলে জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আওয়ামী লীগের আলোচনা সভায় তিনি বলেন, জামাত নির্বাচন করতে পারবে না বলেই বিএনপি নির্বাচনে আসছে না। একে একে সব যুদ্ধাপরাধীদের বিচারের রায় কার্যকরের অঙ্গীকার করে শেখ হাসিনা বলেন, তাদের রক্ষায় বিএনপি জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। সাজেদ টমেলের আরেকটি রিপোর্ট। রাজধানী খামারবাড়ির অনুষ্ঠানে শহীদ বুদ্ধিজীবী ও মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী বরাবরের মতো যুদ্ধাপরাধীদের পুনর্বাসনের অভিযোগ আনেন জিয়াউর রহমানের বিরুদ্ধে। বর্তমানেও জামাতকে রক্ষায় জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার অভিযোগ খালেদা জিয়ার বিরুদ্ধে এনে বলেন, তাদের জন্যই বিএনপিও নির্বাচনে আসছে না। যারা আমাদের সাথে সর্বদলীয় সরকার গঠন করেছে তাদের সঙ্গে সমঝোতা করে আমরা প্রার্থিতা প্রত্যাহার করেছি বলেই আজকে অনেক জায়গায় প্রতিদ্বন্দ্বিতা করবার প্রয়োজন হবে না। আর যেখানে যেখানে প্রার্থী এখন আছে আমরা কিছু
একটা পার্সেন্টেজ ধরেছি যে এত পার্সেন্ট আমরা এইভাবে সমঝোতা করে ছেড়ে দেব। যদি বিএনপি আসতো আমাদের সাথে সর্বদলীয়ভাবে, আমরা ঠিক একই প্রক্রিয়া তাদের সাথে আমরা করতাম শুধু দেশের সাথে, গণতন্ত্রের সাথে, গণতান্ত্রিক প্রক্রিয়া এবং সাংবিধানিক প্রক্রিয়া নির্বাচন যাতে শুরু হয় সেই সাথেই আমরা তা করতাম। প্রধানমন্ত্রী যুদ্ধ অপরাধীদের বাদ বাকিদের রায় কার্যকর করার অঙ্গীকার করে বলেন, এবার 14 ডিসেম্বরের আগে মৃত্যুদণ্ড কার্যকর করার লক্ষ্য ছিল। মানুষের জীবন নিয়ে খেলা, এটার জন্য তিনি বন্ধ করেন। আর ওই জামাত শিবিরকে নিয়ে উনি তাণ্ডব ঘটাচ্ছেন, উনি অনেক কিছু করে ফেলবেন স্বপ্ন দেখছেন, বাংলাদেশের মানুষকে তিনি চেনেন না এবং এই অন্যায় কাজ বাংলাদেশের মানুষ কখনো মেনে নেবে না। আর আমরা অনেক ধৈর্যের পরিচয় দিয়েছি। বিজয়ের মাসে হরতাল অবরোধের সমালোচনা করে শেখ হাসিনা বলেন, কোন জায়গা থেকে ফোন করেও লাভ নেই, সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। যে মুহূর্তে হানাদার পাকিস্তানি। সাজেদ রোমেল, 21 টেলিভিশন, ঢাকা। একটা বিরতি নিচ্ছি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। ভারতের সাবেক ক্রিকেটার সৌরভ গাঙ্গুলিকে আমন্ত্রণ আবারও রাত 9টার 21 সংবাদে। শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া। সে সময় নীরবে দাঁড়িয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করেন তারা। পরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, কাদের মোল্লার রায় কার্যকর করায় প্রমাণ হয়েছে আওয়ামী লীগ যা বলে তা করেও। বাকি যুদ্ধাপরাধীদের বিচার ও রায় কার্যকর করা হবে বলেও জানান তিনি। অন্যদিকে বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেন বলেন, শহীদদের স্বপ্নের বাংলাদেশে আজ গণতন্ত্র অনুপস্থিত। শেখ সবুজের ক্যামেরায় সাজেদ রোমেলের আরেকটি রিপোর্ট। সকাল 7টার কিছু আগে স্মৃতিসৌধের বেদিতে ফুল দেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। পরপরই শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। এরপর আওয়ামী লীগের পক্ষ থেকে শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানান সভানেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দলের নেতারা। জাতিকে মেধাশূন্য করার ওই চক্রান্তের প্রতি তীব্র ঘৃণা ছিল সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফের কথায়। অনেকে বলছে যে বিচারই হবে না, তারপরে বিচার হলে রায় হবে না, রায় হলে রায় বাস্তবায়ন হবে না। এবার সবকিছু জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সমস্ত যারা ডাউটার, সন্দেহবান যারা ছিল তাদেরকে প্রমাণ করেছেন যে জননেত্রী শেখ হাসিনা যে কথা বলেন সেটা কার্যকর করে তিনি শেষ। এটাই প্রমাণিত হয়েছে। সকাল 8টার কিছু পরে শহীদ বুদ্ধিজীবীদের ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিরোধী দলীয় নেতা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সে সময় শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সরকারের একতরফা নির্বাচন করার প্রচেষ্টার সমালোচনা করেন দলের নেতা খন্দকার মোশাররফ। এই সরকার একগুঁয়েমিভাবে একতরফাভাবে একটি নির্বাচন করতে যাচ্ছে। এই নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের যে মূল চেতনা, সে গণতন্ত্রকে আজকে ভুলণ্ঠিত করা হচ্ছে। ব্যক্তি আর সংগঠনগুলো কেউ স্লোগানে, কেউ বা গানে গানে, কেউ বা শুধুই নীরবে এগিয়ে যায় বেদিমূলে। জাসদ ওয়ার্কার্স পার্টি, বাসদ, বাম মোর্চা সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বিনম্র শ্রদ্ধা জানায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের। 1971 সালে আমার দাদু শহীদ হয়েছেন। আমাদের নতুন প্রজন্মর এই সম্বন্ধে জানা প্রয়োজন। আমাদের দেশে মিলিটারি পর্যন্ত আমাকে অত্যাচারের সুযোগ পাচ্ছে রাজাকাররা, সেই রাজাকারের বিচার আমি চাই। পাকিস্তানরা বুদ্ধিজীবীদেরকে মেরে ফেলছে। নারী শিশুদের সরব পদচারণায় মিরপুরের এই পবিত্র প্রাঙ্গণে জনস্রোত ছিল মধ্যবেলা পর্যন্ত। আবারও জানান দেয় জনতা, বিজয়ের ঠিক আগ মুহূর্তে স্বাধীনতার রূপকারদের প্রাণদান ভোলেননি সকৃতজ্ঞ উত্তরসূরিরা। দেশের রাজনৈতিক অঙ্গনে এখন সংঘাতময় পরিস্থিতি। বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে চলছে সংঘর্ষ, নির্বাচন নিয়ে চলছে নানা হানাহানি। তারপরেও আজকের এই বিশেষ দিনটিতে দেশের সবচেয়ে শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানিয়েছেন সব রাজনৈতিক দল একের পর এক। সেই সঙ্গে তারা শ্রদ্ধা জানিয়েছেন শহীদ মুক্তিযোদ্ধাদেরও। কেননা তাদের জন্যই আমরা পেয়েছি একটি দেশ, একটি জাতি, একটি পতাকা, একটি পরিচিতি। সাজেদ রোমেল, 21 টেলিভিশন, ঢাকা। এবারে মডার্ন ডায়াগনস্টিক সেন্টার আন্তর্জাতিক সংবাদ।
ভারতের সাবেক ক্রিকেটার সৌরভ গাঙ্গুলিকে আগামী বছর দেশটির সাধারণ নির্বাচনে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তাব দিয়েছে ভারতীয় জনতা পার্টি। বিজেপির প্রধানমন্ত্রীর প্রার্থী নরেন্দ্র মোদীর কাছ থেকে সৌরভ এই প্রস্তাব পেয়েছেন বলে শনিবার জানিয়েছে কলকাতার দৈনিক পত্রিকা আনন্দবাজার। দল ক্ষমতায় এলে গাঙ্গুলিকে ক্রীড়া মন্ত্রী করারও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বলেও জানা গেছে। তবে এখনও প্রস্তাব গ্রহণের সিদ্ধান্ত নেননি সৌরভ। গেল নভেম্বরের মাঝামাঝি রাজধানী নয়াদিল্লিতে বিজেপির জাতীয় কমিটির সাধারণ সম্পাদক বরুণ গান্ধীর সঙ্গে গাঙ্গুলির সাক্ষাতের পর তাঁর মনোনয়ন পাওয়ার বিষয়টি আলোচনায় উঠে আসে। এবার রোমানিয়া বিস্কুট খেলার খবর। চ্যালেঞ্জ কাপে মুশফিকুর রহিমের জাতীয় দলকে হোয়াইট ওয়াশের লজ্জা দিল নাসির হোসেনের এ দল। তৃতীয় ও শেষ টি-20তে বাংলাদেশ জাতীয় দলকে 8 উইকেটে হারিয়ে 3-0 ব্যবধানে চ্যালেঞ্জ কাপ জিতে নিল এ দল। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ওভারই ওপেনার সৌম্য সরকারকে হারায় জাতীয় দল। তবে অধিনায়ক মুশফিকুর রহিমের 38, শামসুর রহমানের 37 ও আব্দুর রাজ্জাকের 36 রানে 9 উইকেটে 188 রান করতে সক্ষম হয় তারা। জবাবে মিথুন আলী ও মমিনুল হকের হাফ সেঞ্চুরিতে 21 বল হাতে রেখে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় এ দল। মমিনুল 55 রানে আউট হলেও মিথুন 66 ও সাব্বির রহমান 37 রানে অপরাজিত ছিলেন। আর এরই সাথে শেষ করছি রাত 9টার 21 সংবাদ। তবে যাবার আগে শিরোনামগুলো আরো একবার। কাদের মোল্লার ফাঁসি কার্যকরের প্রতিবাদে কাল জামায়াতের হরতাল, আজও বিভিন্ন স্থানে হামলা ভাঙচুর, নোয়াখালী ও নীলফামারীতে নিহত 6। সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী 151 জন। গণতন্ত্রের জন্য আত্মবিধ্বংসী বিএনপি, জাতীয় পার্টি নিয়ে এখনো টানাপোড়েন। সমঝোতার ভিত্তিতে